আচ্ছা, কেমন হতো যদি ঘরে বসেই পৃথিবীর সেরা জাদুঘরগুলোতে ঢু মারা যেত? আজ আমরা ঠিক এমনই এক প্রযুক্তির গল্প বলবো, যা বিশ্বের সব অসাধারণ শিল্প আর সংস্কৃতিকে নিয়ে এসেছে একদম হাতের নাগালে। তো এটা আসলে কি? সেই আলাপে যাওয়ার আগে চলুন বরং দেখে নিই এটা দিয়ে কি করা যায়। মানে এর ক্ষমতাটা ঠিক কতটা। একবার ভাবুন তো, নিজের বসার ঘরেই আমন্ত্রণ জানানো হচ্ছে প্রায় ৫০ কোটি বছরের পুরনো ৫ চোখওয়ালা এক বিলুপ্ত প্রাণীকে। ব্যাপারটা অবিশ্বাস্য, তাই না? কিংবা ধরুন ভ্যান গগের কোনো বিখ্যাত মাস্টারপিস, সেটা যদি নিজের ঘরের দেয়ালে টাঙানো হয়, কেমন দেখাবে সেটাও দেখে নেওয়া সম্ভব। এমনকি এমন কোনো ভবনের ভেতরেও ভার্চুয়ালি হেঁটে আসা যায়, যার শুধু নকশাই হয়েছিল, কিন্তু যেটা কোনোদিন বাস্তবে তৈরিই হয়নি। শুনতে হয়তো ভবিষ্যতের কল্পবিজ্ঞানের মতো লাগছে, কিন্তু এগুলো কোনোটাই কল্পনা নয়। এগুলো সবই বাস্তব অভিজ্ঞতা, যা এখনই পাওয়া সম্ভব। তো এত সব কিছু শুনে মনে একটাই প্রশ্ন জাগে, তাই না? যে এই অবিশ্বাস্য সবকিছুর পেছনের প্ল্যাটফর্মটা আসলে কি? এই যে এত সব দারুণ অভিজ্ঞতার কথা আমরা বললাম, এর পেছনে যে প্ল্যাটফর্মটি আছে তার নাম হল গুগল আর্টস অ্যান্ড কালচার। চলুন এবার একটু গভীরে যাই, দেখি এটা আসলে কি আর কিভাবে কাজ করে। সহজ ভাষায় বলতে গেলে এটা হলো একটা বিশাল ডিজিটাল আর্কাইভ, মানে একটা অনলাইন সংগ্রহশালা। আর এটা তৈরি হয়েছে সারা পৃথিবীর নামকরা সব জাদুঘর আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে মিলে। আর এর সংগ্রহের পরিধিটা শুনলে অবাক হতে হয়। মানে বিখ্যাত সব পেইন্টিং থেকে শুরু করে ফ্যাশনের ইতিহাস, এমনকি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কি নেই এখানে। ব্যাপারটা কিন্তু শুধু ছবি বা ভিডিও দেখার মধ্যেই থেমে নেই। আসল মজাটা হলো এই প্ল্যাটফর্মটা শিল্প আর প্রযুক্তিকে মিলিয়ে কিছু দারুণ ইন্টারঅ্যাক্টিভ এক্সপিরিয়েন্সের সুযোগ করে দেয়। এখন প্রশ্ন হলো, এত বিশাল একটা প্রজেক্ট, এর শুরুটা হলো কিভাবে? মজার ব্যাপার হলো, এই প্রজেক্টের শুরুটা কোনো জাদুঘরে হয়নি। এটা শুরু হয়েছিল গুগলের ভেতরেই। গুগলের একটা দারুণ পলিসি আছে, 20% টাইম নামে। সেখানে কর্মীরা তাদের মোট সময়ের 20% নিজেদের পছন্দের কোনো নতুন প্রকল্পে কাজ করতে পারেন। আর সেখান থেকেই এই আইডিয়াটার জন্ম। তো ২০১১ সালে যখন গুগল আর্ট প্রজেক্ট নামে এর যাত্রা শুরু হয়, তখন পার্টনার ছিল মাত্র ১৭টা মিউজিয়াম। কিন্তু দেখতে দেখতে এর পরিধি বাড়তে থাকে। যেমন পরের বছরই যোগ দেয় ৪০টা দেশের ১৫১টা মিউজিয়াম। আর এখন তো হাজার হাজার প্রতিষ্ঠান এর সাথে যুক্ত। এই যে ভার্চুয়াল ট্যুরের কথা বলছি, এর পেছনের প্রক্রিয়াটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। অনেকটা গুগল স্ট্রিট ভিউর মতো করেই একটা বিশেষ ট্রলি, যাতে 360 ডিগ্রি ক্যামেরা লাগানো, সেটা দিয়ে পুরো মিউজিয়ামের ভেতরের ম্যাপ তৈরি করা হয়। এরপর বেছে নেওয়া আর্টওয়ার্কগুলোর ছবি তোলা হয়, আর সেই ছবিগুলো সাধারণ ছবি নয়। এরপর সেই হাই রেজলিউশন ছবিগুলোকে ম্যাপের সাথে জুড়ে দেওয়া হয়। ব্যাস, তৈরি হয়ে গেল একটা অসাধারণ ভার্চুয়াল ট্যুর। এই যে বিশেষ ছবির কথা বললাম, এটাই হলো গিগাপিক্সেল প্রযুক্তি। একটা গিগাপিক্সেল ছবিতে 1 বিলিয়নেরও বেশি পিক্সেল থাকে। এর ফলে এতটাই জুম করা যায় যে শিল্পকর্মের ক্যানভাসের উপর শিল্পীর প্রতিটি ব্রাশের আঁচড় পর্যন্ত স্পষ্ট দেখা যায়, যা খালি চোখেও ধরা পড়ে না। তো প্রযুক্তির মাধ্যমে শিল্পের এত কাছাকাছি পৌঁছনোর সুযোগটা নিঃসন্দেহে একটা বিপ্লব। কিন্তু এর প্রভাবটা ঠিক কেমন, এটা নিয়েও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা তৈরি হয়েছে। দেখুন, এর ভালো দিক অবশ্যই আছে। এটা শিল্প আর সংস্কৃতিকে সবার জন্য সহজলভ্য করেছে। মানে এক কথায় সংস্কৃতির গণতান্ত্রিকরণ হয়েছে। এখন আর টাকা বা দূরত্বের কোনো বাধা নেই। কিন্তু এর একটা সমালোচনার দিকও আছে। যেমন কোন শিল্পকর্মগুলো দেখানো হবে, সেই সিদ্ধান্তটা গুগল আর তার পার্টনাররা নেয়। ফলে শিল্পের পুরো ইতিহাসের বদলে একটা বাছাই করা অংশই হয়তো আমাদের সামনে তুলে ধরা হয়। সব মিলিয়ে বলা যায়, গুগল আর্টস অ্যান্ড কালচার হল একটা দারুণ শক্তিশালী টুল নতুন কিছু আবিষ্কার করার জন্য। তবে এটা কিন্তু আসল শিল্পকর্ম দেখার বিকল্প নয়, বরং এটা আমাদের সবার ঐতিহ্যকে নতুনভাবে দেখার আর সবার সাথে ভাগ করে নেয়ার একটা বিশাল পরীক্ষা, যা সময়ের সাথে সাথে বদলে চলেছে। আর এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়, যখন যে কোনো সংস্কৃতি, যে কোনো উপাদান এত সহজে সর্বত্র পাওয়া যায়, তখন সেই আসল শিল্পকর্মটার গুরুত্ব কি আরও বেড়ে যায় নাকি কমে যায়? ভাবনার বিষয়, তাই না?